রাজনীতির মাঠে হঠাৎ করে নেমে এসেছে টান টান উত্তেজনা। ঢাকার ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত কয়েকটি ভিআইপি আসন নিয়ে এমন এক তথ্য সামনে এসেছে যা মুহূর্তেই রাজনৈতিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। এটি কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক অনুমানও নয়। এটি এসেছে এমন একটি জরিপ সংস্থার কাছ থেকে যাদের আগের 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচন ভিত্তিক জরিপ প্রায় শতভাগ মিলেছে বাস্তব ফলাফলের সঙ্গে। সেই সংস্থা সোচ্চার এবার প্রকাশ করেছে ঢাকার 4টি গুরুত্বপূর্ণ ভিআইপি আসনের জরিপ। ফলাফল রাজনৈতিক মহলে রীতিমতো বোমশেল। 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এগিয়ে, 2টিতে জামাত। সংখ্যায় সমতা, কিন্তু সংখ্যায় এই সমতা বিভ্রান্তিকর, কারণ আসল খেলা লুকিয়ে আছে পার্সেন্টেজ ব্যবধানে। আর সেখানে শুরু হচ্ছে বড় প্রশ্ন, তারেক রহমান কি সত্যি স্বস্তিতে আছেন, নাকি খালেদুজ্জামান নীরবে কোনো অঘটনের পথে এগোচ্ছেন? আজকের ভিডিওটি বাংলাদেশের নির্বাচনের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঢাকা 17 আসনে তারেক রহমান পেয়েছেন 35% ভোট, আর খালেদুজ্জামান পেয়েছেন 32%। ব্যবধান মাত্র 3%। ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান 39% ভোট নিয়ে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছেন। সেখানে বিএনপির শফিকুল ইসলাম মিল্টন থেমে আছেন 30%। ঢাকা 13 আসনের লড়াই একেবারে হাড্ডাহাড্ডি। অন্যদিকে বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ 37% আর জামাত সমর্থিত মামুনুল হক 34% ভোট পেয়েছেন। আর ঢাকা 11 আসনে জামাত সমর্থিত নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 41% ভোট নিয়ে গিয়ে বিএনপির এম.এ. কাইয়ুম পেয়েছেন 37%। তবে সবচেয়ে বড় শক নিউজ আসছে ঢাকা 17 থেকে। গুলশান বনানীর মতো এলিট ক্লাস আদর্শিত এই আসরে তারেক রহমান দাঁড়িয়েছেন এবং এতদিন ধরে ধারণা ছিল এখানে তিনি একচেটিয়া জয় পাবেন, কিন্তু সোচ্চারের হিসাব বলছে ভিন্ন কথা। তিনি মাত্র 3% ব্যবধানে এগিয়ে আছেন। কোথাও কোথাও এই ব্যবধান কার্যত 35 বনাম 35-এ নেমে এসেছে। এই চিত্র স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ঢাকা 17 আসনে তারেক রহমান এখন আর স্বস্তিকর অবস্থানে নেই, বরং এটি তার জন্য একটি স্পষ্ট রেড অ্যালার্ট। তিনি এই মুহূর্তে সরাসরি রেড লাইনে অবস্থান করছেন, যেখানে সামান্য এদিক ওদিক হলেই ফলাফল পাল্টে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, খালেদুজ্জামান এত কাছে এলেন কেন? প্রথমত, তার একটি ক্লিন ইমেজ। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে অপপ্রচার চালানো হয়েছে সেটি ভোটাররা নেতিবাচকভাবে নিয়েছেন। ফলাফল এটি বিএনপির জন্য ব্যাকফায়ার করেছে। তৃতীয়ত, তারেক রহমানের সম্প্রতি কিছু বিতর্কিত ও অপরিপক্ক মন্তব্য, হাসিনার পরিবারকে রাজনীতিতে আনার প্রসঙ্গ, যশোরে চিনিকল চালু করা, চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী ঘোষণা, এসব বক্তব্য ভোটারদের ভালো লাগেনি। বিশ্লেষকদের মতো আগামী কয়েকদিনে তারেক রহমান যদি আরেকটি বড় ভুল করেন বা আরো বিতর্কে জড়ান, তাহলে খালেদুজ্জামান এই আসনে জিতেও যেতে পারেন। আজ নারীদের নিয়ে খালেদুজ্জামান যে বিশাল মিছিল হয়েছে সেটি প্রমাণ করে তিনি টক্কর দিতে পুরোপুরি প্রস্তুত। ঢাকা 15 আসনে অবশ্য কোনো নাটক নেই। এখানে ডক্টর শফিকুর রহমান 39% ভোট নিয়ে অনেকটাই এগিয়ে। বিএনপির শফিকুল ইসলাম মিল্টন রয়েছেন মাত্র 30%। 9%-এর এই বিশাল ব্যবধানে নির্বাচন 5 দিন আগে পুষিয়ে নেওয়া কার্যত অসম্ভব। আজ সকালে 10,000-এর বেশি নারী অংশগ্রহণে যে মিছিল দেখা গেছে তা এই আসনে জামাতের শক্ত অবস্থানই নিশ্চিত করে। ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত ইমেজ এবং জামাতের সুশৃঙ্খল প্রচারণা মিরপুরকে কার্যত জামাতের সেফ জোনে পরিণত করেছে। ঢাকা 13 আসনে খেলা জমে উঠেছে। বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ 37% এগিয়ে থাকলেও জামাত সমর্থিত মামুনুল হক রয়েছেন 34%। ব্যবধান মাত্র 2.5 থেকে 3%। বিশ্লেষকরা বলছেন, জরিপে পিছিয়ে থাকলেও বাস্তবে মামুনুল হক জিততে পারেন, কারণ 3টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। 1, মাদ্রাসা শিক্ষিত ও রক্ষণশীল ভোটাররা জরিপের কথা বলতে চান না, তারা ইন্ট্রোভার্ট। 2, র্যান্ডম স্যাম্পলিং এ তাদের কম পাওয়া যায়। 3, ভোটের দিন তারা নীরবে ব্যালটে ঝড় তোলেন। ফলে এই 2.5% ব্যবধান আদতে কোনো ব্যবধানই নয়। 34%-কে অনেকেই বাস্তবে 40 ধরে নিচ্ছেন। ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম 41% ভোট নিয়ে এগিয়ে। তিনি জুলাই বিপ্লবের আইকন। তরুণ ভোটারদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদিকে এম.এ. কাইয়ুমের মতো পুরনো নেতা তরুণদের কাছে আবেদন হারিয়েছেন। অনেকে ফেসবুকে দেখছেন বিএনপি অনেক এগিয়ে, কিন্তু এখানে শুভঙ্করের ফাঁকি। সোচ্চার জরিপে 2টি প্রশ্ন করেছিল। 1, আপনি কাকে ভোট দেবেন? 2, আপনার মত কে জিতবে? প্রথম প্রশ্নে জামাত ব্যবধান কম। দ্বিতীয় প্রশ্নে মানুষ বলছে বিএনপি জিতবে। বিএনপির পেজগুলো দ্বিতীয় প্রশ্নের উত্তরটাই বেশি শেয়ার করেছে। কিন্তু মানুষের পারসেপশন আর আসল ভোট এক জিনিস নয়। মানুষ মনে করেন বিএনপি জিতবে কারণ তারা অতীতে বড় দল ছিল, কিন্তু ভোট দেওয়ার সময় অনেকেই জামাতকে বেছে নিচ্ছেন। ঢাকা 17 আসনে তারেক রহমান এই নাজুক অবস্থার জন্য অনেকটা তিনি নিজেই দায়ী। হাসিনাকে পুনর্বাসনের ইঙ্গিত, খালেদুজ্জামানের বিরুদ্ধে নোংরা ভিডিও লিক, মাতৃত্বকালীন
দীর্ঘদিন ছুটি ও অন্যান্য সামাজিক বিষয়ে অজ্ঞতাপূর্ণ মন্তব্য সবকিছুই ভোটারদের ক্ষুব্ধ করেছে। ইতিহাস বলে রাষ্ট্রযন্ত্র দিয়ে অপপ্রচার চালালে মানুষ ভিকটিমের প্রতি সহানুভূতিশীল হয়। সোচ্চারার জরিপে একটি সীমাবদ্ধতা থাকতে পারে। রক্ষণশীল ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভোটাররা তারা জরিপকারীদের এড়িয়ে চলে, কিন্তু ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। মামুনুল হকের ক্ষেত্রে এই ফ্যাক্টরটির বড় হয়ে উঠতে পারে। তাহলে প্রশ্ন, আমরা সোচ্চারকে কেন এত গুরুত্ব দিচ্ছি? কারণ তারা ডাকসু, জাকসু সহ 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনে হুবহু ফলাফল মিলিয়ে দিয়েছে। তাদের ডেটা সায়েন্স ভিত্তিক ম্যাথোলজি অত্যন্ত শক্তিশালী। তারা আবেগ দিয়ে নয়, গণিত দিয়ে কথা বলে। তাই আজকের এই রেজাল্টটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাস্তবতা খুব পরিষ্কার। ঢাকা 15 এবং 11 আসনে ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলাম কার্যত সেফ জোনে। ঢাকা 13 আসনে মামুনুল হক সাইলেন্ট ভোটের জোরে জিতে যেতে পারেন। আর ঢাকা 17 এখানেই আসল বিস্ফোরণ। তারেক রহমান সুতোর উপর ঝুলছেন। মাত্র 3% সুইং ভোট এদিক সেদিক হলেই বাংলাদেশ নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটতে পারে। তারেক রহমানের পরাজয় তখন আর অসম্ভব থাকবে না। আগামী কয়েকদিন ভীষণ গুরুত্বপূর্ণ। বিএনপি যদি আবারও ভুল করে, আরও আগ্রাসী হয়, আরও অহংকার দেখায়, তাহলে ঢাকা পুরোপুরি তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। জনগণ এখন আর আগের মতো অন্ধ নয়। তারা বুঝে যায় কে কার সাথী, কে কার এজেন্ডা। এতক্ষণ আমরা জরিপ দেখলাম, পরিসংখ্যান দেখলাম, এবার শুনি মানুষের হৃদয়ের কথা। সাধারণ মানুষ এখন খোলাখুলি বলছে, তা আমাদের সামনে বাস্তবে একটাই অপশন, আর সেটা জামাত। কেন? কারণ মানুষ বুঝে গেছে বিএনপি ক্ষমতা এলে আমরা জিতবো না, বরং গোহারা হারবো। আমাদের অবস্থা আবারও ফিরে যাবে হাসিনার সমরকার সেই ব্যাক টু ব্যাক স্কোয়ার ওয়ানে। তাহলে জুলাই বিপ্লব করে লাভটা কি হলো? যদি আবার সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্ব ফিরে আসে, মানুষ আর দুই দলের মাঝে ঘুরপাক খেতে চায় না। তারা চায় একটি স্বাধীন, স্বতন্ত্র তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান। আর এই মুহূর্তে সেই শক্তি হিসেবে জামাতের কোনো বাস্তব বিকল্প নেই। বিএনপিকে ভোট দেওয়া মানে হলো পুরনো বোতল নতুন লেভেল, আর জামাতকে ভোট দেওয়া মানে একটি নতুন সিস্টেম ট্রাই করা। এখন একটি সিস্টেম যেখানে অন্তত জবাবদিহিতা থাকবে। আপনার হৃদয় এটা অনুভব করছে। বাস্তবতা হলো বিএনপি ইজ নট ইওর অপশন রাইট নাও। কেন নয়? কারণ বিএনপি একজন সামান্য ওয়ার্ড বা ইউনিয়ন লেভেলের নেতাই আপনার জীবন জাহান্নাম বানানোর জন্য যথেষ্ট। হাসিনার আমলে যেমন লীগ নেতারা করত, বিএনপির আমলে নেতারা এখন সেই মহড়া দিচ্ছে। একটি ফেসবুক স্ট্যাটাসের জন্য আপনার এলাকায় আপনাকে বাজারি বেদম পেটানো হলো। এই সংস্কৃতিকে আপনারা আবার ফিরিয়ে আনতে চান? ফুড পান্ডার দিন কি আবার আসছে? হেলমেট বাহিনী কি আবার রেডি হচ্ছে? লক্ষণ কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। বিএনপির ক্যাডাররা এখন বেপরোয়া। ক্ষমতায় গেলে তারা কি করবে তা সহজে অনুমেয়। মানুষ চায় শান্তিতে বাজার করতে, নিরাপদে বাড়ি ফিরতে। বিএনপি সেই নিরাপত্তা দিতে পারবে না, কারণ তাদের ডিএনএতেই সহিংসতা আছে। নিজেকে একটি প্রশ্ন করুন, উত্তর কাউকে দিতে হবে না, শুধু নিজের বিবেককে দিন। কার পুলিশের হাতে লাঠিচার্জ বেশি নির্মম হয়? তারেক রহমানের পুলিশ না ডক্টর শফিকুর রহমানের পুলিশ? তারেক রহমান যখন কথা বলেন সেখানে প্রতিশোধের আগুন দেখা যায়, হিংসা বিদ্বেষ ফুটে ওঠে। তার কর্মীরা মাঠে নামলে প্রতিপক্ষকে পিটিয়ে মারাই যেন রাজনীতি। আর ডক্টর শফিকুর রহমান যখন কথা বলেন তিনি ক্ষমা ও সংশোধনের ভাষা ব্যবহার করেন, তিনি বিদ্বেষ ছড়ান না। তার কর্মীরা মাঠে নামলে রক্ত দেয়, রক্ত নেয় না। নেতার চরিত্রই শেষ পর্যন্ত প্রশাসনের চরিত্র নির্ধারণ করে। শফিকুর রহমানের পুলিশ হবে জনবান্ধব, আর তারেক রহমানের পুলিশ হবে লাঠিয়াল। গতকাল যা দেখেছেন সেটাই তার প্রমাণ। অনেকে বলছে জামাত লেজার ইভিল, কিন্তু বর্তমানে বাস্তবতায় জামাত বেস্ট চয়েস, কারণ তারা সুশৃঙ্খল, তুলনামূলকভাবে দুর্নীতিমুক্ত এবং কথা দিয়ে কথা রাখে। জুলাই বিপ্লবের গতি যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে বিএনপিকে ক্ষমতায় আসা ঠেকানো ছাড়ার কোনো রাস্তা নেই। এই মেগা বিশ্লেষণের শেষ কথা, আগামী 12 ফেব্রুয়ারি যখন আপনি ভোট কেন্দ্রে যাবেন, ব্যালট পেপারের দিকে তাকিয়ে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ফুড পান্ডা চান? আপনি কি হেলমেট বাহিনী চান? আপনি কি মহল্লার মাস্তানি চান? নাকি আপনি শান্তি চান? যদি শান্তি চান, তাহলে কাকে ভোট দিলে দেশ ও জনগণের মঙ্গল হবে? আপনি কি মনে করেন কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।